তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেল। আপনারা ভালো করে জানেন আগামী 16ই মার্চ রাজ্যসভা নির্বাচন, অর্থাৎ রাজ্য বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যসভা নির্বাচন 16ই মার্চ। দেশের 10টা রাজ্যের মোট 37টি রাজ্যসভা আসনে এই ভোট হবে। আমাদের রাজ্যেও 5টা রাজ্যসভা আসনে ভোট হওয়ার কথা আছে। যদিও এই রাজ্যসভার আসনগুলোতে কি হয় আপনারা জানেন, এখানে ভোটাভুটি সাধারণত হয় না, কারণ এখানে পরিষ্কার বোঝাই যায় আমাদের রাজ্যের যে 5টা রাজ্যসভার আসনে ভোট হবে বলে ঠিক আছে, তার 4টে তৃণমূল জেতার কথা, একটা বিজেপি জেতার কথা। 4টে তৃণমূলের ছিল, একটা ছিল সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই সিটটা খালি হওয়ার পরে এখন বিজেপি হচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল, তাই সিটের হিসাবে একটা বিজেপি পাবে। 5টা মোট এই আমাদের রাজ্যের মোট 5টা আসনে ভোট হবে, 4টে তৃণমূলের, একটা বিজেপির ঠিক হয়ে আছে। এবং এই 4টে নাম কিন্তু তৃণমূল কংগ্রেস ঘোষণা করবে। এবং এখানে বড় চমক রয়েছে, রাজ্যসভার প্রার্থী হতে চলেছেন রাজীব কুমার, প্রাক্তন ডিজি, প্রাক্তন কলকাতা পুলিশের সিপি। রাজীব কুমারকে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়তে পারবেন না, বা রাজীব কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়লেও ছাড়তে পারবেন না, চাইলেও ছাড়তে পারবেন না, সেটা কিন্তু আপনারা এতদিনে পরিষ্কার জেনেই গেছেন। কারণ সারদা কাণ্ড, রাজীব কুমারের হাতেই তো মমতা তৃণমূলের যাবতীয় সারদা কাণ্ডের চাবিকাঠি রয়েছে। এই রাজীব কুমারই প্রথম যে সিট গঠন করা হয়েছিল, স্পেশাল ইনভেস্টিগেশন টিম সারদা কাণ্ডে, এই রাজীব কুমার ছিলেন তার মাথা, হেড। ফলে রাজীব কুমারের কাছেই সারদা কাণ্ডের যাবতীয় নথি আছে। এবং সিবিআই এই তদন্ত নেওয়ার পর তারা পরিষ্কার অভিযোগ করেছিল যে রাজীব কুমার সমস্ত রকম নথিপত্র জমা দেননি। তাই রাজীব কুমারকে ধরার জন্য কি কি কাণ্ড হয়েছিল আপনারা জানেন, এই ধরে ওই ধরে, আলটিমেটলি কিছুই হলো না। সেই রাজীব কুমার তারপরে ডিজি হয়ে গেলেন, এখন সেই রাজীব কুমার চলে যাবেন তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হিসাবে এবং সিলেক্ট হয়ে যাবেন। কারণ তৃণমূলের 4টে আসন আছে, বিজেপির একটা আছে, 4টে। 1 নম্বর রাজীব কুমার। আর কার কার নাম রয়েছে? বাবুল সুপ্রিয়, চমক। কারণ বাবুল সুপ্রিয়কে বালিগঞ্জে তিনি জিতেছিলেন, বালিগঞ্জে দাঁড়াবেন নাকি আসানসোল দক্ষিণ বিধানসভায় দাঁড়াবেন, তো বাবুল সুপ্রিয় কোথাও আর দাঁড়াতে চাননি। স্বাভাবিক ব্যাপার, জিততে পারবেন কিনা জানেন না। তারপর তিনি বলেছেন পিসিকে যে আমি একটু গানে মনোনিবেশ করতে চাই, তাই বাবুল সুপ্রিয়কে পাঠানো হচ্ছে রাজ্যসভায়। সেই সঙ্গে আছেন কোয়েল মল্লিক। এই জন্যই আপনারা দেখেছিলেন যে কোয়েল মল্লিকের বাবা অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গে দেখা করেছিলেন আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে কোয়েল মল্লিক প্রথমে শোনা যাচ্ছিল বিধানসভায় প্রার্থী হবেন, কেউ কেউ আবার অতি উৎসাহিত হয়ে বলছিলেন তাকে নাকি নন্দীগ্রামে দাঁড় করানো হবে। সেই কোয়েল মল্লিককে এবার রাজ্যসভায় পাঠানো হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এমন সিদ্ধান্ত নিয়েছেন। এবং 4 নম্বর নামটা হচ্ছে মেনকা গুরুস্বামী, যিনি আবার সুপ্রিম কোর্টের আইনজীবী, মেনকা গুরুস্বামী। তাহলে 4 জনের নাম আপনারা শুনতে পারলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে রাজ্যসভায় প্রার্থী হিসেবে যাবে, প্রার্থী হিসেবে যাবে বলে বলা আর কোনো দরকারই নেই, কারণ এই 4 জনই রাজ্যসভায় সিলেক্ট হয়ে যাবে। রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক, মেনকা গুরুস্বামী। বাংলা এবং বাঙালি ঐতিহ্যের কথা বলা তৃণমূল কংগ্রেসের 4 জন রাজ্যসভার সাংসদের মধ্যে 2 জন হচ্ছেন অবাঙালি, মেনকা গুরুস্বামী এবং রাজীব কুমার। 2 জন বাঙালির শিখে চিরছে কোয়েল মল্লিক এবং বাবুল সুপ্রিয়। এবং তার মধ্যে বাবুল সুপ্রিয় যদিও আগে গানের জগতে ছিলেন, পরবর্তীকালে তিনি পলিটিক্সে এসেছেন, তাকে ওই হাফ নেতা যদি ধরে নিই, বাকি তৃণমূল কংগ্রেস নিজের দলে একজনাকেও রাজ্যসভার প্রার্থী করার উপাদান পায়নি। তাই রাজীব কুমার, প্রাক্তন পুলিশ কর্তা, মেনকা গুরুস্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী, কোয়েল মল্লিক অভিনেত্রী, এবং বাবুল সুপ্রিয় প্রাক্তন বিজেপি নেতা, কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী এবং ওই অর্ধ নেতা বলা যেতে পারে, কারণ তিনি তো গায়ক, আবার গানের জগতে ফিরে যাচ্ছেন। ফলে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠানোর মতন নিজের দলে কোনো পলিটিক্যাল পার্সনকে পেল না, এটা হচ্ছে পরিষ্কার। আগামী 16ই মার্চ রাজ্যসভার নির্বাচন, আমাদের এখান থেকে 5 জনই নির্বাচিত হবেন, 4 জন তৃণমূল কংগ্রেসের টিকিটে এবং 1 জন বিজেপির টিকিটে। বিজেপির কে টিকিট পান রাজ্যসভাতে সেটাই এখন দেখার। 10টা রাজ্যের 37টা রাজ্যসভা আসনে এই ভোটটা হবে। বালিগঞ্জে দাঁড়াচ্ছেন না, এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছিল। কোথায় দাঁড় করানো হবে বাবুল সুপ্রিয়কে, সেটা অপরিষ্কার ছিল। তাকে অনুরোধ করা হয়েছিল আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, কিন্তু সেখানে রাজি হননি বাবুল সুপ্রিয়। আশঙ্কা করছেন যে এবার আসানসোল দক্ষিণ সিটটা তার পক্ষে খুব একটা সুবিধার নয়, বিপজ্জনক সিট, তাই সেখানে তিনি দাঁড়ালেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন, তিনি আবার গান বাজনায় ফিরে যেতে চান, তাই তাকে রাজ্যসভার সাংসদ করে পাঠানো হচ্ছে। কিন্তু রাজীব কুমারকে একটা চমক,
এবং তৃণমূলের পেজ থেকে দেখলাম পোস্ট হলো, উই আর প্লিজ টু অ্যানাউন্স দ্য ক্যান্ডিডেচার বাবুল সুপ্রিয়, রাজীব কুমার ফরমার ডিজিপি ওয়েস্ট বেঙ্গল। রাজীব কুমারের পরিচয় দেওয়া হয়েছে ব্যাকেটে, বাকি কারো পরিচয় দেওয়া হয়নি। মেনকা গুরুস্বামী অ্যান্ড কোয়েল মল্লিক ফর দ্য আপকামিং রাজ্যসভা ইলেকশন, তৃণমূলের পেজ থেকে পোস্টও হয়ে গেল। অর্থাৎ তৃণমূলের এমন কোন পলিটিক্যাল নেতা নেই যাকে রাজ্যসভায় পাঠানো যায়। দলটার কি হাল একবার ভাবুন। দুজন মাত্র বাঙালি, দুজনের কেউই পলিটিক্যাল পার্সন নয়। মানে বাবুল সুপ্রিয়কে যদি অর্ধেকটা ধরেন, বাবুল সুপ্রিয় এবং কোয়েল মল্লিক, বাকি মেনকা গুরুস্বামী এবং রাজীব কুমার কেউ বাঙালি নয়। অথচ এই বাঙালি এবং বাংলা অস্মিতা নিয়ে তৃণমূল কংগ্রেস এত কথা বলে থাকে। রাজীব কুমারকে ছাড়তে পারবেন না, বা মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও রাজীব কুমারকে ছাড়তে পারবেন না, এটা আজকে পরিষ্কার হয়ে গেল। তৃণমূল তরফ থেকে জানানো হয়েছে যে এই ব্যক্তিরা তৃণমূলের সহনশীলতা এবং প্রতিরোধের ঐতিহ্যকে সংসদে এগিয়ে নিয়ে যাবেন। প্রতিটি ভারতীয়র অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য দলের যে অবিচল অঙ্গীকার, এই নতুন প্রতিনিধিরা আরো মজবুত করবেন বলে আশা প্রকাশ করেছে তৃণমূল নেতৃত্ব। খুব ভালো, অন্য পেশার মানুষদেরও আসা উচিত, আমি অন্তত মনে করি। এই যে মেনকা গুরুস্বামী সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, তাকে টিকিট দেওয়া হয়েছে, ভালো কথা। তবে বাঙালি হলে একটু বেশি ভালো হতো। বাংলা থেকে 4 জন ক্যান্ডিডেট রাজ্যসভায় যাবেন, তার 2 জন অবাঙালি, তারাই আবার বাংলা এবং বাঙালি নিয়ে চিৎকার করে, অবিশ্বাস্য ব্যাপার। বাংলা পক্ষ কোথায়? গর্গদা কোথায়? গর্গদা কোথায়? এটা জানতে হবে, কারণ তৃণমূলের 4 জন প্রার্থীর মধ্যে 2 জন অবাঙালি, আর গর্গদা কি বলেন সেটাও দেখতেই হবে। কিন্তু আমি মনে করি যে নতুনদের আসা উচিত। বিভিন্ন প্রশাসনের, বিভিন্ন যারা পেশার মানুষের রাজনীতিতে আসা উচিত। শুধু পুলিশ কেন, পুলিশ, অভিনেতা, সাংবাদিক, অন্যান্য পেশার মানুষদের আসা উচিত। কিন্তু তাদের যদি একটু রাজনৈতিক নলেজ থাকে, বা রাজনীতির সঙ্গে তাদের কিছুটা পরিচয় থাকে, বা রাজনীতি নিয়ে তারা পোস্ট করেন বা অন্য কিছু করেন, এমন যদি থাকে, তাহলে একটু বেশি সুবিধা হয়। কারণ এই কোয়েল মল্লিক রাজ্যসভায় গিয়ে তৃণমূলের হয়ে এই রাজ্যের হয়ে কি বক্তব্য রাখবেন, সেটা যথেষ্ট সন্দেহের মধ্যে পড়ে, যার কোনো পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড নেই। পুলিশ কর্তাকে মানা যায়, রাজীব কুমার একজন পুলিশ কর্তা, তিনি রাজনীতির মধ্যেই আছেন, তৃণমূল বিজেপি এই সমস্ত কাজের মধ্যে আছেন, ফলে তিনি রাজনীতিটা ভালো করেই জানেন। মেনকা গুরুস্বামীকেও তাই বলা যায়, উকিল হতে পারেন, আইনজীবী হতে পারেন, কিন্তু তিনি ওই রাজনীতির মামলা লড়েন। বাবুল সুপ্রিয় তো আছেনই, রাজনীতির লোক। ফলে কোয়েল মল্লিক বিশিষ্ট অভিনেত্রী, তাকে পাঠানো হয়েছে, ঠিকই আছে। তৃণমূল অভিজ্ঞতার সঙ্গে নাকি আইন এবং বিনোদন জগতের একটা সমন্বয় করেছে, খুব ভালো কথা। তৃণমূল প্রার্থী তাদেরকে ঘোষণা করে দিল। এখন বিজেপি তার প্রার্থী, 1 নম্বর প্রার্থী, মানে একজনেই বিজেপির সিলেক্ট হবেন রাজ্যসভায়, জানেন। তাকে কবে ঘোষণা করে সেটা এখন দেখার, বিজেপির প্রার্থী কবে হয়। তবে তৃণমূল একটা পজিটিভ দিক দিল, এই যে 4 জনের প্রার্থীর তালিকা ঘোষণা করে দিল। বিজেপি বরাবরই কি পিছিয়ে থাকবে? 2026-এর লোকসভা নির্বাচনেও কি বিজেপি পিছিয়ে থাকবে? আমরা জানি তৃণমূলের প্রার্থী দেখা তৈরি, এবং বিধানসভায় ভোটের দিন ঘোষণার 1 থেকে 2 দিনের মধ্যে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে। তৃণমূল পাড়ায় পাড়ায় সেই প্রার্থীরা নিয়ে গিয়ে প্রচার শুরু করে দেবে। কিন্তু বিজেপি কি করবে? আবার কি সেই লোকসভার মতো দেখবো, আজকে 7 জন, কালকে 7 জন, পরশুদিন আরেকজন 7 জন, ভোটের আগে 7 জন, এরকমই দেখবো বিজেপির তরফ থেকে? অন্তত বিজেপি নেতৃত্বের উচিত 294টা নাম না পারি, অন্তত ভোটের দিন ঘোষণার সঙ্গে পরের দিন 100টা নাম প্রকাশ করে দেওয়া, তারপর দিন 7-এর মধ্যে আরো 100টা, আর দিন 7-এর মধ্যে আরো 100টা, অর্থাৎ 10 দিন 14 দিনের মধ্যে বিজেপির উচিত 294টা আসনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া। এটা আমার ব্যক্তিগত মত, যদি আমার সঙ্গে একমত হন তাহলেও জানাবেন। আমি মনে করি প্রার্থী তালিকা আগে ঘোষণা করে দেওয়াটা একটা বাংলার জনসাধারণ, বাংলার ভোটারদের একটা পজিটিভ বার্তা দেবে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।